আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ক্যান্ডিডেট। হঠাৎ কোনো প্রস্তুতি ছাড়াই লাইভে চলে আসলাম। তো দেখি আপনারা কে কে আছেন। আজকে লাইভে আপনারা কে কে আছেন সবাইকে আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন, আমি একটু শেয়ার দিয়ে নিই। আজকে আমরা মূলত বিসিএস এর ভাইবা নিয়ে আমি একটু শেয়ার দিয়ে নিই। আমরা বিসিএস এর ভাইবা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিশেষ করে আজকে আমাদের টপিকটা হচ্ছে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের ভাইবা প্রস্তুতি। তো আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান, আমাকে কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান, সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ। আমি আসলে খুব ব্যস্ত মানুষ, খুব ব্যস্ত মানুষ। আমি আসলে সচরাচর লাইভে আসতে পারি না ব্যস্ততার কারণে। আজকে মনে হলো যেহেতু আজকে একটু ফ্রি আছি, তো মনে হলো যে আজকে যেহেতু একটু ফ্রি আছি, তাই আজকে লাইভ আসার একটা সিদ্ধান্ত নিলাম। একটু মিনিট, একটু দেখি আপনারা কে কে আছেন। তো আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু আমাকে জানাবেন। আজকে আমরা বিসিএস ভাইবা প্রস্তুতি, বিসিএস এর ভাইবা প্রস্তুতি নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি শেয়ার করব ভাইবা প্রস্তুতি নিয়ে। তো আজকে টপিকটা হচ্ছে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। আপনারা যারা বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের জন্য ভাইবার প্রিপারেশন নিচ্ছেন এবং বিসিএস ভাইবা বোর্ডে ইউজুয়ালি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার নিয়ে কিছু প্রশ্ন করা হয়, যে প্রশ্নগুলোর উত্তর আমরা অনেকেই হয়তো ভাইবা বোর্ডে প্রোভাইড করি, কিন্তু আমরা খেয়াল করিনি যে প্রশ্নের সাথে আমার উত্তরের কতটুকু প্রাসঙ্গিকতা ছিল কিংবা কতটুকু প্রশ্নের সাথে উত্তরের মিল ছিল। আমি সে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো যাই হোক, আজকে আমাদের টপিকটা হচ্ছে বিসিএস প্রশাসন ক্যাডার ভাইবা প্রস্তুতি। আপনারা যারা আছেন একটু আমাকে একটু বলবেন যে আমাকে দেখতে পাচ্ছেন কিনা বা শুনতে পাচ্ছেন কিনা। আমি আপনাদের স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছি আমার। একটু আমাকে একটু শেয়ার করবেন আপনারা যে আমাকে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, তো বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, বাংলাদেশ সিভিল সার্ভিসের যে 26টি ক্যাডার আছে, বাংলাদেশ সিভিল সার্ভিসে টোটাল 26টি ক্যাডার আছে। সেই 26টি ক্যাডারের মধ্যে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার হচ্ছে একটু ডাইনামিক ক্যাডার, বা এই ক্যাডারটি হচ্ছে এমন একটি ক্যাডার যেখানে বাংলাদেশের প্রশাসনের সর্বত্র কিংবা সর্বোচ্চ পর্যায়ে এখানে যাওয়ার সুযোগ রয়েছে। প্রজাতন্ত্রের বিভিন্ন জায়গাতে কাজ করার সুযোগ রয়েছে, ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে প্রিন্সিপাল সেক্রেটারি এবং সরকারি যারা সচিব হিসাবে দায়িত্ব পালন করেন, এদের অধিকাংশ সচিব কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে আসেন। অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার কর্মকর্তারা তারা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে যেমন কাজ করেন, সেই সাথে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেন, কিংবা ডেপুটেশনে অন্যান্য মিনিস্ট্রিতে বা অন্যান্য দপ্তরে কাজ করেন। তো এটি নিয়ে আসলে অনেক কথা বলার সুযোগ রয়েছে। যেহেতু আমি খুব সংক্ষিপ্ত সময়ের জন্য আজকে লাইভে আসছি, আমি আপনাদের কিছু এক্সক্লুসিভ প্রশ্ন এবং সেগুলোর উত্তর কিভাবে ভাইবা বোর্ডে দিবেন সে বিষয়গুলোই মূলত আমি সেটা নিয়েই মূলত কথা বলবো। যাই হোক, আমি প্রশ্নে চলে যাচ্ছি, আলোচনায় চলে যাচ্ছি। তো আজকে আমি
বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কিছু সিলেক্টিভ প্রশ্ন, কিছু প্রশ্ন আমি সিলেক্ট করেছি এবং সেই প্রশ্নগুলোর উত্তর কি হবে সেটি নিয়ে মূলত আমি আপনাদেরকে ইনফরমেশন দেব। আচ্ছা, প্রথম ইনফরমেশন হচ্ছে বিসিএস ভাইভা বোর্ডে আপনাকে ইউজুয়ালি প্রশ্ন করা হয় যে প্রশাসন ক্যাডারের প্রবেশ পথ বা এন্ট্রি পোস্ট কি। মনে রাখবেন, প্রবেশ পথ বা এন্ট্রি পোস্ট হচ্ছে সেই পোস্ট আমি বিসিএস এর চাকরিটি পেলে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে যে পোস্টে আমি নর্মালি জয়েন করব সেটিকে মূলত এন্ট্রি পোস্ট বলা হয়। মানে প্রবেশ পথ, কোন পদে আমি প্রবেশ করব, কোন পদ এর মধ্য দিয়ে আমি ওই সার্ভিসে বা ওই ক্যাডারে প্রবেশ করব, এমন পদকে বলা হয় এন্ট্রি পোস্ট বা প্রবেশ পথ। তো সাধারণত বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের যারা কর্মকর্তা তারা শুরুতে জয়েন করে সহকারী কমিশনার হিসাবে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে। কাজেই তাদের এন্ট্রি পোস্ট হচ্ছে সহকারী কমিশনার। সহকারী কমিশনার, এই সহকারী কমিশনার হলো অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের প্রবেশ পথ বা এন্ট্রি পোস্ট। আচ্ছা, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সহকারী কমিশনার হলো অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের এন্ট্রি পোস্ট বা প্রবেশ পথ। তো শুধুমাত্র সহকারী কমিশনার কি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের এন্ট্রি পোস্ট? না, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কর্মকর্তারা যখন ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে জয়েন করেন, শুরুতে যে পদের মধ্য দিয়ে সে পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা সহকারী কমিশনার। আর শুরুতে যদি তারা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে জয়েন করে তাহলে তাদের এন্ট্রি পোস্ট হয়ে যায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সহকারী সচিব। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের এন্ট্রি পোস্ট কিন্তু এখানে দুটো, একটা হচ্ছে সহকারী কমিশনার ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে এবং একটা হচ্ছে সহকারী সচিব সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে। এখন এই দুটো পদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কর্মকর্তারা ইউজুয়ালি, সাধারণত এবং ট্র্যাডিশনালি তারা কোথায় জয়েন করে এবং কোন পদে জয়েন করে? তারা যেহেতু শুরুতে মাঠ প্রশাসনে জয়েন করে এবং যেহেতু সহকারী কমিশনার পদে জয়েন করে, সে কারণে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের এন্ট্রি পোস্ট কি হবে, যদি প্রশ্নটি করা হয় অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের এন্ট্রি পোস্ট কি হবে, সিম্পল যদি প্রশ্ন করা হয় কি হবে, তাহলে এটির উত্তর হবে সহকারী কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার। অথবা ইফ ইউ আর কোয়ালিফাইড ইন বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, হুইচ will be your entry post, অথবা what will be your entry post? In that case your answer should be assistant commissioner বা সহকারী কমিশনার। এখন অনেকেই কিন্তু বলে থাকে ভাইভা বোর্ডে যে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এটি টোটালি ভুল ধারণা, কারণ ম্যাজিস্ট্রেসি হচ্ছে একটি পাওয়ার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি এটি একটি পাওয়ার। সচরাচর অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কর্মকর্তারা এই পাওয়ারটি হোল্ড করে থাকে। যখন তারা এই পাওয়ারটি হোল্ড করেন কিংবা যখন এই পাওয়ারটি তারা অ্যাপ্লাই করেন তখনই তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। বাট এন্ট্রি পোস্ট কোনটি সেটি কিন্তু শুধু অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এই জিনিসটা অনেকে ভুল করে এবং আমি বিভিন্ন ভাইভা বোর্ডে যখন আমি বোর্ডের সদস্য হিসেবে থাকি, অনেকে আমি জিজ্ঞাসা করি যে আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার চাকরি পেলে আপনার এন্ট্রি পোস্ট কি হবে? অনেকে বলে স্যার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এটি টোটালি ভুল, শুধু আপনি বলবেন স্যার সহকারী কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এরপর যদি আপনাকে প্রশ্নটি এভাবে করা হয় যে আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের এন্ট্রি পোস্ট কি কি মানে একাধিক পোস্ট, তখন আপনার আনসারটি হবে স্যার অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সহকারী কমিশনার ও সহকারী সচিব। এখন যদি বলা হয়, আচ্ছা শাহিন কবির, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। শাহিন কবির একটু শেয়ার করে দিন এবং আপনার ফ্রেন্ডদের একটু মেনশন দিন যারা ভাইবার প্রার্থী মূলত। এরপর যদি আপনাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের এন্ট্রি পোস্ট কি তাহলে আপনি বলবেন স্যার অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা স্যার সহকারী কমিশনার ও সহকারী সচিব। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে তুমি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের একাধিক যে এন্ট্রি পোস্ট বললে বা প্রবেশ পথ বললে, তাহলে সহকারী কমিশনার কোথায় দায়িত্ব পালন করে আর সহকারী সচিব কোথায় দায়িত্ব পালন করে, তখন আপনি বলবেন স্যার সহকারী কমিশনাররা মাঠ প্রশাসনে বা স্থানীয় প্রশাসনে বা সরেজমিন প্রশাসনে বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন যেটি আপনি ব্যবহার করেন না কেন সেখানে তারা দায়িত্ব পালন করে শুরুতে। আর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সহকারী সচিবরা তারা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে বা কেন্দ্রীয় প্রশাসনে দায়িত্ব পালন করে। তো আশা করি যদি আপনাকে প্রশ্নটি করা হয় অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের এন্ট্রি পোস্ট কি, তাহলে অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা সহকারী কমিশনার। আর যদি বলা হয় অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের এন্ট্রি পোস্ট কি তাহলে সহকারী কমিশনার ও সহকারী সচিব বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এরপরে যদি আপনাকে পরবর্তী প্রশ্ন করা হয়
যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সর্বোচ্চ পদ বা হাইস্ট পোস্ট কি। অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সর্বোচ্চ পদ বা হাইস্ট পোস্ট কিন্তু সেক্রেটারি, বাট সেক্রেটারির পরেও কিন্তু দুটো পদ আছে, একটা সিনিয়র সেক্রেটারি, যদিও সিনিয়র সেক্রেটারি কোনো পদের নাম না। সেক্রেটারিদের মধ্যে যারা সিনিয়র তাদেরকে মূলত সিনিয়র সেক্রেটারি বলা হয়। আর অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে সচরাচর সাধারণত এবং ইউজুয়ালি প্রজাতন্ত্রের শীর্ষ পদ যেটি, প্রজাতন্ত্রের প্রশাসনিক শীর্ষ পদ যেটি ক্যাবিনেট সেক্রেটারি, এই পদটি কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে মূলত হোল্ড করা হয়। সুতরাং অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের হাইস্ট পোস্ট কি, এটির উত্তর বলার ক্ষেত্রে মন্ত্রী পরিষদ সচিব বা ক্যাবিনেট সেক্রেটারি, এটি বলাটাই বেস্ট এবং এটি আসলে পারফেক্ট আনসার। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের হাইস্ট পোস্ট কি, স্যার মন্ত্রী পরিষদ সচিব বা স্যার ক্যাবিনেট সেক্রেটারি। কেন? কারণ ক্যাবিনেট সেক্রেটারি সাধারণত অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে এই পোস্টটি হোল্ড করা হয়। কাজে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের হাইস্ট পোস্ট হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি বা মন্ত্রী পরিষদ সচিব। এই ব্যাপারে অনেক বিতর্ক আছে, বাট বিশেষ ভাইবা বোর্ডে এই মন্ত্রী পরিষদ সচিবকে কিন্তু গ্রহণ করা হয়েছে এবং একাধিক বার এটিকে ভাইবা বোর্ডে প্রার্থীকে বলে দেওয়া হয়েছে ক্যাবিনেট সেক্রেটারি। এরপরে 3 নম্বর যে প্রশ্নটি, যে প্রশাসন ক্যাডার বা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে চাকরি পেলে কোন পদে জয়েন করবেন। দেখেন একটা প্যাটার্ন প্রশ্ন, একটা হচ্ছে এন্ট্রি পোস্ট এবং আরেকটা হচ্ছে জয়েনিং পোস্ট। এন্ট্রি পোস্ট মানে হচ্ছে যে কোন পদে আমি প্রবেশ করি, আর জয়েনিং পদ মানে কোন পদে আমি জয়েন করি। আগে কিন্তু বলেছি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের এন্ট্রি পোস্ট দুটো, একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। কিন্তু দুটোর মধ্যে আমরা কোথায় জয়েন করি, অর্থাৎ বিসিএস পরীক্ষায় যখন সার্কুলারটি হয়েছিল তখন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের যে পোস্টটির এগেনিস্টে আমরা অ্যাপ্লাই করেছি সেটি কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা সহকারী কমিশনার। কাজে যদি আপনাদের প্রশ্ন করা হয় যে প্রশাসন ক্যাডার চাকরি পেলে কোন পদে জয়েন করবেন, যদি প্রশ্নটি হয় জয়েন করবেন, তাহলে উত্তর একটা হবে স্যার সহকারী কমিশনার। কোন পদে জয়েন করবেন, স্যার সহকারী কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার। তো আপনারা যারা এই, আমি তো আসলে ইউজুয়ালি লাইভে আসি না, ইউজুয়ালি আমি লাইভে আসি না, আজকে একটু সময় পেলাম। অবশ্যই শাহিন পুলিশ ক্যাডার নিয়ে ভাইবা, আমি ক্যাডার নিয়ে ক্লাস নেবো ইনশাল্লাহ। একটু শেয়ার করে দিয়ে যাতে সবাই দেখতে পারে। আমি আসলে লাইভে আসতে পারি না, আমি অনেকবার কমিটমেন্ট করি, আমি অত্যন্ত ব্যস্ত মানুষ। পুলিশ নিয়ে, প্রশাসন নিয়ে আমি এখন থেকে আমি প্রায় লাইভে আসবো। আপনাদের অনেকের দাবি যে স্যার ব্যস্ত মানুষ, তারপরও স্যার একটু তো আমাদের সময় দেওয়া উচিত, আমার কাছে আপনাদের প্রত্যাশা বেশি। তো আমি ইনশাল্লাহ এখন নিয়মিত লাইভে আসবো এবং আমি চাই যে আপনারা প্রত্যেকে সিভিল সার্ভিসে আসেন এবং আপনাদেরকে সেভাবে প্রস্তুত করবার জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এরপরে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে চাকরি পেলে কোন পদে জয়েন করবেন, স্যার সহকারী কমিশনার বা সহকারী অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে। এখন যদি বলা হয় কেন সহকারী সচিব পদে জয়েন করবেন না, তখন আপনাকে বিনয়ের সাথে বলতে হবে যে নো স্যার বা জি না স্যার, আমি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে চাকরি পেলে যেহেতু আমি মাঠ প্রশাসনে জয়েন করব শুরুতে, তাই আমি সহকারী কমিশনার পদে জয়েন করব। এরপর যদি আপনাকে বলা হয় তাহলে আমরা যদি আপনাকে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে পাঠাই, শুরুতে আপনি কোন পদে জয়েন করবেন, তখন স্যার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সহকারী সচিব। আশা করি এই ব্যাপারটি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি পরবর্তী প্রশ্নটি করা হয় তাহলে এটি গেল। যদি পরবর্তী প্রশ্ন করা হয় প্রশাসন ক্যাডারে চাকরি পেলে আপনার সর্বোচ্চ পদ কি হবে, ওই আগের প্রশ্ন কিন্তু প্রশাসন ক্যাডারে চাকরি পেলে আপনার সর্বোচ্চ পদ হবে দুটো, একটা হচ্ছে সেক্রেটারি, এটাও কারেক্ট আনসার, আবার ক্যাবিনেট সেক্রেটারি, এটাও কিন্তু কারেক্ট আনসার। তবে এখানে ভেরি মাস কারেক্ট হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি, কারণ প্রশাসন ক্যাডার থেকে আমি একটু আগে বলেছি প্রশাসন ক্যাডার থেকে কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি পদ হোল্ড করা হয়। এটি নিয়ে হয়তো আপনারা অনেকে আমার সাথে বিতর্কে আসতে পারেন, বাট আমি এটি খুব বিনয়ের সাথে আপনাদেরকে বলছি, এটি বিশেষ ভাইবা বোর্ডে প্রশ্নটি করা হয়েছিল এবং প্রার্থী সেক্রেটারি পর্যন্ত বলার পরে ভাইবা বোর্ড থেকে বলা হচ্ছে যে আরেকটু উপরে ওঠেন, অর্থাৎ সেক্রেটারি পরে হচ্ছে সিনিয়র সেক্রেটারি, তারপরে প্রিন্সিপাল সেক্রেটারি। যদি এটি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ হাইস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ একটি পোস্ট, এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সর্বোচ্চ পদ হচ্ছে মুখ্য সচিব বা প্রিন্সিপাল সেক্রেটারি। এরপরে ক্যাবিনেট সেক্রেটারি হচ্ছে সর্বোচ্চ পদ। কাজী প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদ কি, প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদ হচ্ছে মন্ত্রী পরিষদ সচিব বা প্রশাসন ক্যাডারের চাকরি পেলে আপনার সর্বোচ্চ পদ কি হবে, এটা হচ্ছে মন্ত্রী পরিষদ সচিব। সেম প্রশ্ন, প্রশাসন ক্যাডারের চাকরি পেলে সর্বোচ্চ কোন পদ পর্যন্ত যেতে পারবেন।
সর্বোচ্চ কোন পদ পর্যন্ত আপনি যেতে পারেন, মানে সর্বোচ্চ, সর্বোচ্চ মানে হাইস্ট, এরপরে আর কোনো পদ নেই, সেটির উত্তর কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি। তাহলে প্রশাসন ক্যাডার চাকরি পেলে আপনার সর্বোচ্চ পদ কি হবে? ক্যাবিনেট সেক্রেটারি। প্রশাসন ক্যাডার চাকরি পেলে সর্বোচ্চ কোন পদ পর্যন্ত যেতে পারবেন? ক্যাবিনেট সেক্রেটারি। এরপরে প্রশাসন ক্যাডার চাকরি পেলে মাঠ প্রশাসনে বা স্থানীয় প্রশাসনে আপনার প্রবেশ পদ কি হবে? দেখেন ওই সে আগের প্রশ্ন, এবং এটা আছে সহকারী কমিশনার। প্রশাসনে ক্যাডারে চাকরি পেলে মাঠ প্রশাসনে বা স্থানীয় প্রশাসনে আপনার প্রবেশ পদ কি হবে? অর্থাৎ প্রশাসন ক্যাডারে যদি আপনি চাকরি পান এবং আপনাকে যদি মাঠ প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়, তাহলে আপনি কোন পদে জয়েন করবেন বা আপনার প্রবেশ পদ কি হবে? তাহলে প্রশাসন ক্যাডারে চাকরি পেলে আপনার মাঠ প্রশাসনে আপনার প্রবেশ পদ কি হবে? মাঠ প্রশাসনে আপনার প্রবেশ পদ হবে সহকারী কমিশনার। মাঠ প্রশাসনে আপনার প্রবেশ পদ হবে সহকারী কমিশনার। এরপরে প্রশাসন ক্যাডার চাকরি পেলে মাঠ প্রশাসনে বা স্থানীয় প্রশাসনে আপনার সর্বোচ্চ পদ কি হবে? এই সর্বোচ্চ পদ হবে বিভাগীয় কমিশনার। বিভাগীয় কমিশনার। তাহলে প্রশাসন ক্যাডার চাকরি পেলে মাঠ প্রশাসনে আপনার প্রবেশ পদ কি হবে? সহকারী কমিশনার। প্রশাসন ক্যাডার চাকরি পেলে মাঠ প্রশাসনে আপনার সর্বোচ্চ পদ কি হবে? বিভাগীয় কমিশনার। এরপরে প্রশ্নটি যদি করা হয় যে প্রশাসন ক্যাডার চাকরি পেলে কেন্দ্রীয় প্রশাসনে আপনার প্রবেশ পদ কি হবে? কেন্দ্রীয় প্রশাসনে আপনার প্রবেশ পদ কি হবে? তাহলে এটির উত্তর হবে কেন্দ্রীয় প্রশাসনে আপনার প্রবেশ পদ হবে সহকারী সচিব। প্রশাসন ক্যাডার চাকরি পেলে কেন্দ্রীয় প্রশাসনে আপনার প্রবেশ পদ হবে সহকারী সচিব। আবার বলছি, প্রশাসন ক্যাডারে চাকরি পেলে কেন্দ্রীয় প্রশাসনে আপনার প্রবেশ পদ হবে সহকারী সচিব। প্রশাসন ক্যাডারে চাকরি পেলে কেন্দ্রীয় প্রশাসনে আপনার প্রবেশ পদ হবে সহকারী সচিব। আর প্রশাসন ক্যাডারে চাকরি পেলে কেন্দ্রীয় প্রশাসনে আপনার সর্বোচ্চ পদ কি হবে? সে আগের প্রশ্ন। প্রশাসন ক্যাডারে চাকরি পেলে কেন্দ্রীয় প্রশাসনে আপনার সর্বোচ্চ পদ হবে মন্ত্রিপরিষদ সচিব। আপনি সচিবও বলতে পারেন, মন্ত্রিপরিষদ সচিবও বলতে পারেন, তবে ভেরি মাস্ট রাইট মন্ত্রিপরিষদ সচিব। দেখেন একটা উত্তর কত রকম প্রশ্নের ক্ষেত্রে প্রযোজ্য, আপনারা কখনো এভাবে খেয়াল করেননি। ভাইবা বোর্ডে আপনাকে প্রশ্ন করলে একরকম, আপনি উত্তর দিলেন আর এক রকম, দিয়ে আপনি ভাইবা বোর্ড থেকে বের হয়ে মনে করলেন যে আপনার ভাইবাটা অনেক ভালো হয়েছে। বাট আপনি কিন্তু ভাইবাতে ভালো করেছেন কি খারাপ করেছেন তৎক্ষণাৎ কিন্তু ভাইবা বোর্ডের প্রতিক্রিয়া আপনাকে দেখাবে না যে আপনি যে আনসারটি দিলেন এটি রং আনসার নাকি রাইট আনসার। বাট নম্বর দেওয়ার ক্ষেত্রে ঠিকই আপনাকে নম্বরটি দেবে যে আপনি প্রশ্নের উত্তর না বুঝিয়ে দিয়েছেন। প্রশ্ন করা হয়েছে একরকম, আপনি উত্তর দিয়েছেন আর একরকম। এরপরে প্রশ্ন হচ্ছে যে প্রশাসন ক্যাডার চাকরি পেলে মাঠ প্রশাসনের উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে আপনার সর্বোচ্চ পদ কি হবে? প্রশ্নটি খেয়াল করে দেখেন। মাঠ প্রশাসন বা স্থানীয় প্রশাসনে উপজেলা পর্যায়ে আপনার সর্বোচ্চ পদ হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা পর্যায়ে আপনার সর্বোচ্চ পদ হবে জেলা প্রশাসক। আর বিভাগীয় পর্যায়ে বা বিভাগীয় প্রশাসনে আপনার সর্বোচ্চ পদ হবে বিভাগীয় কমিশনার। খুব ভালো করে আপনি প্রশ্নটি বুঝবেন, এটি অনেকেই বুঝে না এবং এগুলো কোনো গাইড বইও দেন। এই প্রশ্নের উত্তরগুলো যে আপনি কোনো গাইড বই থেকে পাবেন এগুলো না, এগুলো আমার ভাই ভাই স্টুডেন্টদের আমি ক্লাসে পড়াই, এই জন্য আমার সাকসেস রেট বেশি। তো বুঝতে পারছেন যে কেন আমার ভাই ভাই স্টুডেন্টরা বেশি চাকরি পায়। তাদের প্রত্যেকটা স্টুডেন্টকে এভাবে, আমার প্রতিটা স্টুডেন্টকে এভাবে আলাদা আলাদা ভাবে ক্লাসে প্রশ্ন করি এবং তাদেরকে মূল বিষয়টা শিখিয়ে দিই। দেখেন আপনাকে কি প্রশ্ন করা হচ্ছে। এবং বর্তমানে আমার 470 জন, এই মুহূর্তে আমার স্টুডেন্ট হচ্ছে 470 জন। 44তম বিসিএস এ আমার ভাই ভাই স্টুডেন্ট এই মুহূর্তে 470 জনের কাছাকাছি। আপনারা জানেন যে এই 43rd বিসিএস পর্যন্ত, 43তম বিসিএস পর্যন্ত, 40তম বিসিএস থেকে এই তিনটা বিসিএস এ পর্যন্ত আমার 200 স্টুডেন্ট, প্রায় 200 স্টুডেন্ট ক্যাডার হয়েছে আমার ভাইবা ব্যাচ থেকে। কেন হচ্ছে তার কারণটা বুঝতে পারছেন যে আমি তাদেরকে এই জিনিসগুলো ভেঙে ভেঙে বুঝাই, যেটি কোনো গাইড বই সম্ভব না। এরপরে প্রশাসন ক্যাডার চাকরি পেলে কেন্দ্রীয় প্রশাসনের কোন কোন পদগুলো আপনি হোল্ড করবেন? দেখেন প্রশ্নটি খেয়াল করেন। প্রশাসন ক্যাডার চাকরি পেলে কেন্দ্রীয় প্রশাসনের কোন কোন পদগুলো, মানে একাধিক পোস্ট, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে একাধিক পদ, কোন কোন পদগুলো আপনি হোল্ড করবেন? তাহলে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে অনেক পদ আছে, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে অনেক পদ আছে। তো কোন কোন পদগুলো হোল্ড করবেন? তো কোন কোন পদগুলো হোল্ড করবেন তার মানে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব, সিনিয়র সচিব, মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, এই পদগুলো আপনি হোল্ড করবেন প্রশাসন ক্যাডার চাকরি পেলে। এরপরে প্রশাসন ক্যাডারে মাঠ প্রশাসনের বা স্থানীয় প্রশাসনের উপজেলা পর্যায়ে সেকেন্ড হাইস্ট পোস্ট বা দ্বিতীয় সর্বোচ্চ পদ কোনটি? উত্তর হচ্ছে এসি ল্যান্ড।
উপজেলা প্রশাসনে বা উপজেলা পর্যায়ে প্রশাসন ক্যাডার দুজন কর্মকর্তা থাকেন। একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা, এটা আছে উপজেলা প্রশাসনের হাইস্ট পোস্ট বা উপজেলা পর্যায়ের সর্বোচ্চ পদ। আর সেকেন্ড হাইস্ট পোস্ট হচ্ছে এসিল্যান্ড বা সহকারী কমিশনার ভূমি। তাহলে প্রশ্নটি হচ্ছে প্রশাসন ক্যাডারে চাকরি পেলে বা প্রশাসন ক্যাডারে মাঠ প্রশাসনের বা স্থানীয় প্রশাসনের উপজেলা পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ পদ কোনটি? সেকেন্ড হাইস্ট, দ্বিতীয় সর্বোচ্চ পদ হচ্ছে এসিল্যান্ড। আর উপজেলা পর্যায়ের বা উপজেলা প্রশাসনের হাইস্ট পোস্ট কোনটি? সেটি হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন, আমি প্রত্যাশা করি আপনাদের কাছে যে আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে একটু মেনশন দেন, যাতে এই প্রোগ্রামটি অনেকে দেখতে পারে। এবং আপনারা জানেন যে 44তম বিসিএস এর ভাইবা কার্যক্রম চলমান, যদিও সাময়িক স্থগিত আছে। আমি মনে করছি আজকের আলোচনা থেকে হয়তো অনেকে প্রশ্ন কমন পাবে ভাইবা বলে, এবং এই প্রশ্নের উত্তরগুলো আমি যেভাবে দিচ্ছি এভাবে যদি কেউ দিতে পারে সে সর্বোচ্চ নম্বর পাবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি আসলে কোনো গাইড বই থেকে তথ্যগুলো এভাবে কিন্তু আপনাকে দেওয়া থাকবে না, এবং এই বিষয়গুলো আপনাকে ভেঙে ভেঙে কেউ পড়াবে না, এটা আমি বিশ্বাস করি বাংলাদেশে। এরপরে প্রশাসন ক্যাডারের মাঠ প্রশাসনের বা স্থানীয় প্রশাসনের জেলা পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ পদ কোনটি? ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে বা ডিস্ট্রিক্ট লেভেলে সেকেন্ড হাইস্ট পোস্ট হচ্ছে এডিসি, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার। অ্যাডিশনাল ডেপুটি কমিশনার হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ পদ প্রশাসন ক্যাডার জেলা পর্যায়ে বা জেলা প্রশাসনে। একই সাথে প্রশাসন ক্যাডারের মাঠ প্রশাসনের বা স্থানীয় প্রশাসনের বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ পদ কোনটি? মানে ডিভিশনাল বা ডিভিশন লেভেলে সেকেন্ড হাইস্ট পোস্ট হচ্ছে অ্যাডিশনাল ডিভিশনাল কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার। দ্বিতীয় সর্বোচ্চ পদ, এই দ্বিতীয় সর্বোচ্চ পদ মানে শীর্ষ পদের প্রধান যিনি বা শীর্ষ পদ যিনি হোল্ড করেন তার অনুপস্থিতিতে অ্যাবসেন্সে যিনি পোস্ট হোল্ড করেন তাকে বলে দ্বিতীয় সর্বোচ্চ পদ। তার মানে বিভাগীয় কমিশনার এর অনুপস্থিতিতে বিভাগীয় কমিশনের দায়িত্ব পালন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। অতিরিক্ত বিভাগীয় কমিশনের আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, সেদিকে আমি যাচ্ছি না। শুধু এতটুকু মনে রাখবেন যে বিভাগীয় কমিশনারের দ্বিতীয়, মানে প্রশাসন ক্যাডারে মাঠ প্রশাসনের বা স্থানীয় প্রশাসনের দ্বিতীয় বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ পদ আছে অতিরিক্ত বিভাগীয় কমিশনার। এরপরে প্রশাসন ক্যাডারের কেন্দ্রীয় প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ পদ কোনটি? প্রশাসন ক্যাডারের কেন্দ্রীয় পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ পদ আছে অ্যাডিশনাল সেক্রেটারি বা অতিরিক্ত সচিব। দ্বিতীয় সর্বোচ্চ পদ আছে অতিরিক্ত সচিব, অর্থাৎ সচিবের নিচে যে পোস্টটি অতিরিক্ত সচিব। এরপরে ইওনগণ কেন্দ্রীয় প্রশাসনের কোন পদের সমমর্যাদা সম্পন্ন? ইওনো মাঠ প্রশাসনে এদেরকে বলে সিনিয়র সহকারী কমিশনার, আর কেন্দ্রীয় প্রশাসনে এরা হচ্ছে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইওনগণ স্থানীয় প্রশাসনে বা মাঠ প্রশাসনে তারা সিনিয়র সহকারী কমিশনার পদমর্যাদা সম্পন্ন, বা তারা যে পদে দায়িত্বে থাকেন সে দায়িত্বের পদটিকে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু এই পদের ডিগনিটি বা স্ট্যাটাস বা মর্যাদা কি? স্থানীয় পর্যায়ে সিনিয়র সহকারী কমিশনার আর কেন্দ্রীয় পর্যায়ে সিনিয়র সহকারী সচিব। একই সাথে এডিসিগণ কেন্দ্রীয় প্রশাসনের কোন পদের সমমর্যাদা সম্পন্ন? একই উত্তর, এডিসিগণ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রীয় প্রশাসনের সিনিয়র সহকারী সচিব, আর মাঠ পর্যায়ে তারা সিনিয়র সহকারী কমিশনার পদমর্যাদা। তাহলে ইওনো এবং এডিসি দুজনের মধ্যে সিনিয়র কে? এডিসি যারা অ্যাডিশনাল ডেপুটি কমিশনার তারা সিনিয়র স্কেল ইকুইভ্যালেন্ট, আর ইওনোগণ তারা জুনিয়র স্কেল ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এডিসির চেয়ে ছোট আছে ইওনোর চেয়ে বড় আছে এডিসি, অর্থাৎ বড় বলতে এখানে সিনিয়রিটির দিক থেকে। আচ্ছা, এই হচ্ছে প্রশাসন ক্যাডারের গুরুত্বপূর্ণ কিছু পদ, মানে প্রশ্ন। এরপরে যে প্রশ্নটি সেটা হচ্ছে যে ডিসিগণ কেন্দ্রীয় প্রশাসনের কোন পদের সমমর্যাদা সম্পন্ন? তো ডিসিগণ কেন্দ্রীয় প্রশাসনের ডেপুটি সেক্রেটারি বা ডিএস পদমর্যাদা সম্পন্ন। সাধারণত কেন্দ্রীয় প্রশাসনের ডিএস বা ডেপুটি সেক্রেটারি পদমর্যাদা সম্পন্ন ডিসিগণ। আচ্ছা, এই জিনিসটা আমরা অনেকে জানি না বা অনেকে আমরা এটা ভুল করি। আচ্ছা, একটু আপনারা একটু শেয়ার করে দিবেন। তাহলে ডিসিগণ কেন্দ্রীয় প্রশাসনের ডিএস বা উপসচিব পদমর্যাদা সম্পন্ন,
আর বিভাগীয় কমিশনারগণ কেন্দ্রীয় প্রশাসনের কোন পদে সমমর্যাদা সম্পন্ন? বিভাগীয় কমিশনার আর কেন্দ্রীয় প্রশাসনের অ্যাডিশনাল সেক্রেটারি পদমর্যাদা। বিভাগীয় কমিশনারগণ কেন্দ্রীয় প্রশাসনের অতিরিক্ত সচিব পদমর্যাদা, আর অতিরিক্ত বিভাগীয় কমিশনারগণ সাধারণত যুগ্ম সচিব পদমর্যাদা সম্পন্ন। আমি আবার বলছি, কেন্দ্রীয় প্রশাসনের অতিরিক্ত সচিব পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি বা অফিসার মাঠ প্রশাসনের বিভাগীয় কমিশনার, আর মাঠ প্রশাসনের অতিরিক্ত বিভাগীয় কমিশনারগণ কেন্দ্রীয় প্রশাসনের যুগ্ম সচিব বা জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদা। মাঠ প্রশাসনের ডিসিগণ কেন্দ্রীয় প্রশাসনের ডেপুটি সেক্রেটারি, মাঠ প্রশাসনের এডিসি এবং ইউএনওগণ কেন্দ্রীয় প্রশাসনের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এরপরে একটু আগে যেটি বললাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনারগণ কেন্দ্রীয় প্রশাসনের কোন পদে সমমর্যাদা সম্পন্ন? তাহলে অতিরিক্ত বিভাগীয় কমিশনারগণ কেন্দ্রীয় প্রশাসনের জয়েন্ট সেক্রেটারি বা যুগ্ম সচিব পদমর্যাদা সম্পন্ন। এরপরে প্রশ্নটি হচ্ছে যে কেন্দ্রীয় প্রশাসনের কোন পদের সমমর্যাদা সম্পন্ন পদ মাঠ প্রশাসনে নেই? সচিব এবং তার উপরের সমপর্যায়ের পদগুলো মাঠ প্রশাসনে নেই, অর্থাৎ সচিব বা সিনিয়র সচিব কিংবা মুখ্য সচিব বা মন্ত্রিপরিষদ সচিব, এই চারটা পদ সমান সমান পদ মাঠ প্রশাসনে নেই। মাঠ প্রশাসনের সর্বোচ্চ পদ আছে কেন্দ্রীয় প্রশাসনের অতিরিক্ত সচিব পদমর্যাদা সম্পন্ন। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডিশনাল সেক্রেটারি বা অতিরিক্ত সচিব পদমর্যাদা সম্পন্ন পদ মাঠ প্রশাসনে যেটি আছে সেটি হচ্ছে ডিভিশনাল কমিশনার। কাজে কেন্দ্রীয় প্রশাসনের সেক্রেটারি থেকে তদূর্ধ্ব পদগুলো মাঠ প্রশাসনে বা স্থানীয় প্রশাসনে নেই। এরপরে প্রশাসন ক্যাডারে মাঠ প্রশাসনের স্তরগুলো কি? আমি এটি নিয়ে আরো ভিডিওতে আসবো, আরো লাইভে আসবো, শুধু সংক্ষেপে বলছি। প্রশাসন ক্যাডারে মাঠ প্রশাসনের স্তর হচ্ছে তিনটা, একটা উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন, একটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং একটা হচ্ছে ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন। প্রশাসন ক্যাডারের মাঠ প্রশাসনের স্তর বা টায়ার তিনটা, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসন। এই প্রশ্নগুলো কিন্তু ইতোপূর্বে বিশেষ ভাইভা বোর্ডে জিজ্ঞাসা করা হয়েছে এবং প্রায় জিজ্ঞাসা করে। এটির সঠিক আনসার আপনারা অনেকেই খুঁজে পান না, এবং থাকলেও সেটি ভুল আনসার। বাজারে প্রচলিত যে গাইড বইগুলোতে এগুলো ভুল আনসার দেওয়া আছে। আমি আপনাদের পারফেক্ট আনসারটা দিচ্ছি। আমি মিলন স্যার, আমি পরপর 4 বার বিশেষ ভাইভা বোর্ড ফেস করছি, আপনাদেরকে বলে রাখি, এবং 29তম বিশেষ থেকে আমি বিশেষ এর স্টুডেন্টদেরকে পড়াই। আমার কাছে যারা ভাইভা ক্লাস করেন তারা অনেকেই বিশেষ ক্যাডার অফিসার, তারা ক্যাডার চেঞ্জ করার জন্য বিশেষ আমার কাছে ভাইভা প্রস্তুতি নেয়। কাজেই এই ব্যাপারে আমি আপনাদেরকে একেবারে পারফেক্ট আনসারটা প্রোভাইড করছি। তাহলে প্রশাসন ক্যাডারে মাঠ প্রশাসনের স্তরগুলো কি কি? উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন। উপজেলা প্রশাসনের প্রধান ইউএনও, জেলা প্রশাসনের প্রধান ডিসি, আর বিভাগীয় প্রশাসনের প্রধান বিভাগীয় কমিশনার। এরপরে প্রশাসন ক্যাডারের মাঠ প্রশাসনের শীর্ষ পদগুলো কি কি? শীর্ষ পদগুলো হচ্ছে ইউএনও, ডিসি, বিভাগীয় কমিশনার। শীর্ষ পদগুলো বলতে এক একটা টায়ার বা এক একটা স্তর বা এক একটা ইউনিটের সর্বোচ্চ পদ কি কি? তাহলে উপজেলা প্রশাসনের ইউএনও, জেলা প্রশাসনের ডিসি, বিভাগীয় প্রশাসনের বিভাগীয় কমিশনার। কেন্দ্রীয় প্রশাসনের স্তরগুলো কি কি? কেন্দ্রীয় প্রশাসনের স্তরগুলো হচ্ছে সেকশন, ব্রাঞ্চ, উইং এবং ডিভিশন। সেকশন, ব্রাঞ্চ, উইং এবং ডিভিশন। সেকশনের প্রধান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ব্রাঞ্চের প্রধান ডেপুটি সেক্রেটারি, উইং এর প্রধান অ্যাডিশনাল সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি হতে পারে, আর ডিভিশনের প্রধান হচ্ছে সেক্রেটারি। এরপরে মাঠ প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি, সর্বোচ্চ স্তর কোনটি? মাঠ প্রশাসনের প্রশাসন ক্যাডারের সর্বনিম্ন স্তর হচ্ছে উপজেলা প্রশাসন, আর সর্বোচ্চ স্তর হচ্ছে বিভাগীয় প্রশাসন। একই সাথে কেন্দ্রীয় প্রশাসনের সর্বনিম্ন স্তর এবং সর্বোচ্চ স্তর কোনটি? তাহলে উত্তর হচ্ছে কেন্দ্রীয় প্রশাসনের সর্বনিম্ন স্তর যেটি, কেন্দ্রীয় প্রশাসনের সর্বনিম্ন স্তর হচ্ছে সেকশন, আর সর্বোচ্চ স্তর হচ্ছে আচ্ছা এম মমিন কুড়িগ্রাম থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ। মমিন আছেন, শাহিন আছেন। আসলে আমি তো উইদাউট ইনফরমেশন আপনাদেরকে হঠাৎ লাইভে আসছি, এই জন্য কেউ প্রস্তুতি নেননি। তো নিয়মিত আমি লাইভে আসবো ইনশাল্লাহ। মমিন এবং শাহিন আপনারা একটু প্লিজ শেয়ার করে দিবেন, আপনাদের পরিচিত যারা আছে, যারা বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে, ভাইবার প্রস্তুতি, যাতে করে তারা উপকৃত হয়। তাহলে প্রশাসন ক্যাডারের কেন্দ্রীয় প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি? সেকশন, আর সর্বোচ্চ স্তর হচ্ছে ডিভিশন বা বিভাগ। আচ্ছা, আমি এই যে প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদেরকে দিলাম, হয়তো সময় স্বল্পতা হেতু ডিটেল ব্যাখ্যায় আসতে পারিনি। আমি পর্যায়ক্রমে আবার টপিক ভিত্তিক, ক্যাডার ভিত্তিক, আজকে হয়তো প্রশাসন ক্যাডার নিয়ে কথা বললাম, আগামীতে পুলিশ ক্যাডার নিয়ে কথা বলবো, বা এরপরে হয়তো ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বা কাস্টমস ক্যাডার বা ট্যাক্স ক্যাডার, এটা নিয়ে কথা বলবো, এবং সিলেক্টিভ কিছু প্রশ্ন নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিস, এই সিভিল সার্ভিসের তিনটা
স্তর, একটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, একটা হচ্ছে রিটেন টেস্ট এবং একটা হচ্ছে ভাইবা ভোজ। যেহেতু প্রিলিমিনারি টেস্টের নম্বরটি যোগ হয় না, রিটেন টেস্টের নম্বরটি এবং ভাইবার নম্বরটি কিন্তু যোগ হয়। কাজে সিভিল সার্ভিসে চাকরি পাওয়ার জন্য লিখিত এবং ভাইবা দুটো খুব ইম্পর্টেন্ট। আর ভাইবা যেহেতু এখানে ফেলের একটা ব্যাপার আছে, অর্থাৎ ভাইবা 200 নম্বরে, এই 200 নম্বরের মধ্যে যদি কেউ 100 কম পায়, 100 এর কম পায়, তাহলে সে ভাইবাতে ফেল করে। ভাইবাতে একজন ক্যান্ডিডেট কেন ফেল করে তার অনেকগুলো কারণ রয়েছে, শুধু ইনফরমেশন না দিতে পারাটাই ফেলের কারণ না, আরো কিছু বিষয় আছে। অনেক সময় প্রশ্ন আপনি বুঝলেন না, উল্টাপাল্টা আনসার দিলেন, বোর্ডের সাথে তর্ক করলেন। এই ব্যাপারে আমি কথা বলবো। আমি যেহেতু কাজ করি এবং আমি অত্যন্ত ফরচুনেট, আমি পাবলিক সার্ভিস কমিশনের সাবেক একাধিক মেম্বারের সাথে আমি কাজ করি বা করেছি, সরকারের সাবেক অনেক সেক্রেটারির সাথে আমি কাজ করার সৌভাগ্য হয়েছে। যেহেতু সিভিল সার্ভিসের প্রস্তুতি আমি দীর্ঘদিন যাবত এর সাথে সম্পৃক্ত, আমি বুঝি আসলে একটা স্টুডেন্ট সর্বোচ্চ নম্বর ভাইভাতে কেন পায়, কিভাবে পায়। তো আমি এতটুকু আপনাকে বলবো, আপনারা যা বুঝতে পারছেন আজকের এই লাইভ ক্লাস থেকে, যে প্রশ্নের উত্তর দেওয়াটা ইম্পর্টেন্ট না, প্রশ্ন কতটুকু করা হচ্ছে, উত্তর আপনি কতটুকু দিচ্ছেন। আপনি প্রশাসন ক্যাডারের জয়নিং পোস্ট কোনটি আর প্রশাসন ক্যাডারের এন্ট্রি পোস্ট কোনটি, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। প্রশাসন ক্যাডারের হাইস্ট পোস্ট কোনটি, মাঠ প্রশাসনের হাইস্ট পোস্ট কোনটি, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন হাইস্ট পোস্ট কোনটি, এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। অনেক সময় আমরা বলে ফেলি যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই আনসারটি ভুল, এটা আমি আপনাদের অলরেডি প্রমাণ করেছি। তো যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, এখন আসলে বাংলাদেশের বিদ্যমান যে পরিস্থিতি, আমাদের বন্যায় বাংলাদেশের বেশ কিছু জেলা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে আসলে আমাদের মনোযোগ দেওয়া উচিত। যেহেতু আমি অনেকদিন লাইভে আসিনি, দীর্ঘদিন লাইভে আসিনি, এবং যারা বিসিএস প্রার্থী যারা, এবং শুধু বিসিএস প্রার্থী না, জব প্রার্থী যারা, আমার কাছে তাদের একটা আবেদন বা নিবেদন বা একটা দাবি, আমি যেন প্রায় লাইভে আসি বিসিএস এর প্রস্তুতি নিয়ে। আপনারা জানেন যে বিসিএস পরীক্ষায় টোটাল 1300 নম্বর, বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি টেস্ট এখানে টোটাল 200 নম্বর, প্রিলিমিনারি টেস্টে হচ্ছে 200 নম্বর থাকে। এই 200 নম্বরের মধ্যে আমি 70 মার্কস পড়াই, 70 নম্বর পড়াই। আন্তর্জাতিক বিষয়বলি, বাংলাদেশ বিষয়বলি, নৈতিকতা এবং ভূগোল, এই 70 নম্বর আমি একা পড়াই। এবং রিটেন টেস্ট, এই রিটেন টেস্ট আপনারা জানেন যে এটি 900 নম্বরের, আমি এখানে 390 নম্বর পড়াই। বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 300 নম্বর, আর রচনা 90 নম্বর, বাংলা এবং ইংরেজি রচনা, এই 90 নম্বর প্লাস 300 নম্বর, 390 নম্বর পড়াই। আর ভাইবা যেটি 200 নম্বর, এই 200 নম্বর আমি এককভাবে আমি ভাইবা পড়াই। এবং আমার টোটাল বিসিএস এ 1300 নম্বর প্রিলি, লিখিত এবং ভাইবা, এখান থেকে 660 নম্বর আমি এককভাবে পড়াই। তো যারা আমার প্রিলিমিনারি, লিখিত বা ভাইবার প্রস্তুতি আমার সাথে নিতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেটি হচ্ছে 01712 282980, এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। এবং আপনারা জানেন যে আমার একাধিক ফেসবুক প্ল্যাটফর্ম আছে, মিলনস বিসিএস কেয়ার, মিলনস বিসিএস কেয়ার, এই মিলনস বিসিএস কেয়ার নামে আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে। এখানে আপনারা আমার ক্লাসগুলো দেখতে পারবেন। এবং আমাকে প্রায় অনেকে অ্যাপ্রিসিয়েট করে যে স্যার, আমি বিসিএস ক্যাডার অফিসার হয়েছি, আপনার ভিডিওগুলো আমাকে দারুণভাবে উপকার করেছে। বিশেষ করে আমার ভাইবার স্টুডেন্ট যারা বা যারা ভাইবাতে ভালো করেছে, এরা অনেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করে, কৃতজ্ঞতা প্রকাশ করে। আমিও সবার জন্য সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করি। তো আজকে যারা ক্লাসে উপস্থিত ছিলেন, আজকে সরাসরি লাইভ ক্লাসটি যারা করলেন, তারা অলরেডি একটা মেসেজ কনভেট হলেন যে আসলে ভাইবার প্রস্তুতিটা কিভাবে নিতে হয়, ভাইবাতে কোন কথাটুকু প্রশ্ন করলে কোন উত্তরটুকু দিতে হয়, ডিটেল আমি আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে বলার চেষ্টা করেছি। আগামীতে আবারও আমি লাইভে আসবো ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আরেকটি কথা আমি বলে শেষ করি, আসলে আমরা বাংলাদেশের সাম্প্রতিক সময়ে বেশ কিছু ন্যাচারাল ডাইজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগ বলি, বা এটি ম্যানমেড ডাইজাস্টার, সেটি বন্যা, আমরা যার যে জায়গা থেকে আমরা প্রত্যেকেই একটু সহযোগিতা করি, যারা বন্যার্থ কিংবা বন্যা যারা আক্রান্ত, এরা আসলে পরিস্থিতির শিকার। টু বি ফ্রাঙ্ক, আমিও আমার সাধ্য মতো চেষ্টা করেছি বন্যার্থদের জন্য কিছু করবার জন্য, আর্থিকভাবে সহযোগিতা করার জন্য। আপনাদের যার যে সামর্থ্য আছে, সেটি একটা ভালো পোশাক হতে পারে, কিছু নগদ টাকা হতে পারে, কিংবা খাবার হতে পারে, তাদেরকে আপনারা একটু পৌঁছে দেন। তারা কেউই আসলে নিজি না, তারা আসলে পরিস্থিতির শিকার। আর আমরা সবাই একটি শান্তিপূর্ণ এবং উন্নত বাংলাদেশকে গড়তে চাই, এবং এটি গড়বার ব্যাপারে আমরা যে যেখানে আছি সবাই দায়িত্বশীল হব। আর সবার জন্য দোয়া রইল এবং সর্বোচ্চ শুভকামনা রইল ফ্রম মাই কোর অফ হার্ট। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আবারও বলছি, সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।